একসময় অসাধারণ পপুলার এই কোম্পানিটা এত পার্সেন্ট ডাউন হয়ে গেল কি করে? টপ থেকে 73% ডাউন হয়ে গেছে। শুধু এক বছরের মধ্যে 30%-এর বেশি ডাউন হয়ে গেছে কোম্পানিটা। সব থেকে বড় প্রশ্নচিহ্ন তৈরি করছে যারা ইনভেস্টার, যারা বহুদিন ধরে ইনভেস্ট করছে, তারা শুধু ম্যানেজমেন্টকে দেখে ইনভেস্ট করেনি, তারা বিজনেসটা দেখেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর কাজ করছে কোম্পানিটা। শুধু এআইয়ের উপরে কাজে প্রুভ নয়, এই কোম্পানি যিনি ম্যানেজমেন্ট অশোক সুতা, উনি বড় বড় কোম্পানিকে কিন্তু প্রতিষ্ঠাতা করেছে এবং এলটিআই মাইন্ডট্রি বলে সেরা কোম্পানি সেটা প্রতিষ্ঠাতা করেছে। তাহলে কোম্পানিটাকে এই মুহূর্তে বেশ কিছু ফ্রড দেখা যাচ্ছে যেটা বাইরে প্রকাশ পাচ্ছে না, ইন্টারনালি রয়ে গেছে নাকি কি ব্যাপার, আসল কারণটা কি? এই ভিডিওটার মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কতগুলো বিষয়কে নিয়ে বলার ছিল। সে বিষয়গুলো হচ্ছে এই মুহূর্তে কোম্পানিটা তো পড়ছে কেন, দ্বিতীয়ত যারা সাধারণ ইনভেস্টার তারা কিন্তু ইনভেস্ট করেছে, তাদের সংখ্যা প্রচুর, অর্ধেকের কাছাকাছি লোক, মানে গোটা যে মার্কেট যত স্টকটা, গোটা ভ্যালুয়েশনের অর্ধেকের বেশি রয়ে গেছে সাধারণ মানুষের কাছে। তাহলে ব্যাপারটা কি, অরিজিনাল রিজনটা কি রয়েছে যে কারণের জন্য এরকম পরিস্থিতি সৃষ্টি হলো? আজকের এই ভিডিওর মধ্যে সমস্ত বিষয়গুলোকে নিয়ে একটু বলার রয়েছে। এই এমন পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে, কোম্পানিটা হয় এই কোম্পানিটা এই মুহূর্তে থেকে বিরাট কিছু জাম্প করতে পারে, আর না হলে কোম্পানিটা এই মুহূর্তে হারিয়ে যেতে পারে। দুটোর একটা, মানে এসপার কিংবা ওসপার। না হলে এই কোম্পানি যেখানে টপ থেকে 70% ডাউন হয়ে গেছে বিগত 5 বছরে, যদি কেউ ইনভেস্টমেন্ট যারা করে রেখেছেন 57% ডাউন, নেগেটিভ 57%। আর প্রথম দিন থেকে, যেদিন থেকে এনলিস্ট হয়েছে আজ পর্যন্ত মাত্র 6%। মানে ধরে নিতে পারেন এনলিস্ট হওয়ার সময় যে দাম ছিল আজকে আপনি সেই দামে কিনছেন। তাহলে এবারে কি কিছুটা ক্লিয়ার করা যাচ্ছে যে কোথায় দাঁড়িয়ে আছি আমরা, কোথায় কোম্পানিটা দাঁড়িয়ে রয়েছে এবং ভবিষ্যৎ কি রয়েছে, বা আদৌ এখান থেকে কোনো ইমপ্রুভমেন্ট হবে কিনা? যারা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে রেখেছেন, পোর্টফোলিও একটা বড় অংশ ইনভেস্টেড রয়েছে। সবকিছু বলার আগে, দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেলফ বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইউরসেলফ ফর ইউর অ্যাডভাইজার, ফার্স্ট রেটেড ক্যারেট গ্যারান্টি ফিউচার পারপাসেস। খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা রয়েছে সেটা, কোম্পানিটার নামটা কি? হ্যাপিয়েস্ট মাইন্ড। হ্যাপিয়েস্ট মাইন্ডকে দেখছি প্রায় 73% টপ থেকে ডাউন, এবং এক বছরে 50% ডাউন হয়ে গেছে। যা দামে 5 বছর আগে কিনেছিল লোকে, তার অর্ধেকের দাম হয়ে গেছে। অথচ কোম্পানিটার মধ্যে বেশ কিছু পজিটিভিটি রয়েছে, বেশ কিছু পজিটিভ ব্যাপার রয়েছে, সেগুলো বলবো। ম্যানেজমেন্ট কিন্তু ভালো ভালো ইনফরমেশন নিয়ে আসছে, সেটা তারপরে বলবো। আর কিছু রিস্কের কথাও বলবো যেগুলো এই মুহূর্তে রয়েছে, ভবিষ্যতে সেই রিস্কগুলো কেটে গেলে কোম্পানিটা কিন্তু রকেট হওয়ার সম্ভাবনা রাখে। আচ্ছা, নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্ত স্টক অ্যানালিসিসগুলো নিয়ে আমি এখানে বলি, প্লাস স্টক মার্কেট নিউজ নিয়ে বলছি। এছাড়া তো বই নিয়ে রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে বলি। রিসেন্টলি কিছু বইয়ের ওপরে রিকোয়েস্ট এসছে, সেটা বলবো। পোর্টফোলিও অ্যানালিসিস দেওয়ার কথা রয়েছে। প্রথম ঘটনা বলছি, পড়ছে কেন। 5টা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি ট্র্যাক করতে পেরেছি। তার মধ্যে প্রথম হচ্ছে, গোটা আইটি ইন্ডাস্ট্রিজ জুড়ে কিন্তু আমরা নেগেটিভ ব্যাপার দেখতে পাচ্ছি, গোটা আইটি। সেই কারণের জন্য এই ক্ষেত্র হওয়ার সম্ভাবনাটা বেশি। একে বলে ইনভেস্টার সেন্টিমেন্ট উইক হয়ে যাওয়া, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ যে কারণটা হচ্ছে, রেজাল্টে কোনো ইম্প্যাক্ট পড়ছে না। জেনারেটিভ এআইয়ের উপর কাজ করছে কোম্পানিটা হেলথ কেয়ারের উপর কাজ করে, কোম্পানিটা প্রোডাক্ট ডিজিটাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর কাজ করছে, কোম্পানিটা সাইবার সিকিউরিটির উপর কোম্পানিটা কাজ করছে এক্সাক্ট সিচুয়েশন, মানে যাকে বলা হয় ক্লাউড মাইগ্রেশনের উপর কাজ করছে কোম্পানিটা। এতগুলো বিষয়ে কাজ করছে। কোম্পানির ম্যানেজমেন্ট হচ্ছে মোস্ট স্ট্রং, অশোক সুতা সাহেব যিনি রয়েছেন। এছাড়া যিনি জোসেফ স্যার, তিনিও দুরন্ত। তিনি হচ্ছেন চিফ এক্সিকিউটিভ অফিসার, আর ইনি হচ্ছেন এমডি, চেয়ারম্যান এবং চিফ মেন্টর বলা যেতে পারে অশোক সুতাজি। আর একটা পয়েন্ট বলার রয়েছে ডাউন হওয়ার পিছন, সেটা হচ্ছে ভ্যালুয়েশনটাই কিন্তু অগ্রাহ্য করা যাবে না। এই মুহূর্তে ভ্যালুয়েশন যদি দেখি, ঠিক এখন নয়, যেদিন আইপিও এনলিস্ট হয়েছিল সেদিন ভ্যালুয়েশন খুব বেশি মাত্রায় ছিল, সেখান থেকে কারেক্টেড হয়ে আসাটা ব্যাপার। আর একটা কথা বলবো, বড় লার্জ যে ডিলগুলো হয়, সেই ডিলগুলোকে কনভার্সন বলে, লার্জ ডিল কনভার্সন। অর্থাৎ একটা বড় মাপের কয়েক কোটি টাকার একটা ডিল হলো, সেই ডিলটাকে আলটিমেটলি ফলপ্রসূ হতে অনেকটা সময় লেগেছে। যার ইম্প্যাক্ট পড়ছে ব্যালেন্স শিটে, যার ইম্প্যাক্ট পড়ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে, যার ইম্প্যাক্ট আলটিমেট যারা ইনভেস্টার তাদের মধ্যে পড়ছে। এবং সেটা বড় ইনভেস্টারের কথা আমি বলছি, ছোটো ইনভেস্টার তো প্রচুর ইনভেস্ট করে রেখেছে। এক্সাক্ট অ্যামাউন্ট হচ্ছে 39-40% পাবলিক রিটেলাররা ইনভেস্ট করে রেখেছে, সাধারণ মানুষ। কিন্তু আসল যারা ইনস্টিটিউশনাল প্রোমোটার, তারা সংখ্যা কিন্তু খুব বেশি নয়। এবং বিগত 5 বছরে প্রোমোটার কিন্তু আস্তে আস্তে সেল করে গেছে। এবং এখন এই মধ্যে প্রোমোটার সংখ্যা 44% রয়েছে। এফআইআর সংখ্যা রয়েছে 5.94, সামান্য কিছুটা এফআইআর কিনেছে। আর ডিআইআই কিছু বিক্রি করেছে, ডিআইআর আছে 8.99%। তাহলে এইটা হলো ব্যাপার। এবারে আসছি, এই যে কারণগুলো তো বুঝলাম,
কিন্তু এইগুলো তো আসল পিকচার আমাদের শো করছে না। আসল পিকচারের পিছনে রয়েছে ফান্ডামেন্টাল দেখা আর ম্যানেজমেন্ট কি বলছে সেটা জানা। ম্যানেজমেন্ট যেটা বলবে সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আমি আগে ফান্ডামেন্টাল ছোট্ট করে বলে নিই, কোম্পানিটার ফান্ডামেন্টাল বুঝলে যারা এই মুহূর্তে ইনভেস্ট করার চিন্তা ভাবনা করছে তারা কি করবে, আর একটা বাইং জোন নিয়ে শেষের দিকে বলবো। এখানে যেটা বলার রয়েছে ফান্ডামেন্টাল, যদি বলি ফান্ডামেন্টাল, এখানে মার্কেট ক্যাপ যেটা রয়েছে 5,000 কোটির মতো মার্কেট ক্যাপের কোম্পানিটা রয়ে গেছে। এই কোম্পানিটা কিন্তু 5,000 কোটির ছিল না, প্রায় 12 থেকে 13,000 কোটিতে ছিল। পড়তে পড়তে মার্কেট ক্যাপ আজকের দিনে 5,000 কোটিতে দাঁড়িয়ে রয়েছে। এবার যদি বলি ভ্যালুয়েশনের দিকে কত রয়েছে ভ্যালুয়েশন, পি এই মুহূর্তে রয়ে গেছে 28-এর কাছাকাছি। আর ইন্ডাস্ট্রিজে যে এই ধরনের কোম্পানিগুলো কাজ করছে তাদের যদি পি দেখি মোটামুটি 20.2 এর কাছে দেখাচ্ছে। তার মানে এতটা পড়ার পরেও মানে কোম্পানিটা অলরেডি যে পড়েছে 73% মাইনাস হয়ে গেছে, এতটা পড়েছে টপ থেকে। ঠিক আছে, যদি 5 বছর কেউ হোল্ড করতো লাস্ট 5 ইয়ার্স ধরে, সেক্ষেত্রে তার প্রায় 56% মাইনাস হয়ে যেত। বোঝা যাচ্ছে? বিগত 1 বছরে যদি দেখি 37% নেগেটিভ হয়ে গেছে। 37% 1 বছরের মধ্যে -37% পড়ে গেছে। তাহলে এই যে পড়ে চলেছে কনস্ট্যান্টলি, এখানে ম্যানেজমেন্ট কিছু পজিটিভ কথা বলেছে। আমি ভ্যালুয়েশনের ক্ষেত্রে এলাম, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, কোনো কোম্পানির এফিসিয়েন্সি কীভাবে কোম্পানিটা কাজ করছে, তার ম্যানেজমেন্ট যে ম্যানেজাররা রয়েছেন, যারা ম্যানেজমেন্ট বলতে আমি বলতে চলেছি যারা চিফ এক্সিকিউটিভ রয়েছেন, তার আন্ডারে যে অ্যাকাউন্টিং টিমটা রয়েছে তারা যেভাবে কাজ করছেন, তাতে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আমাদেরকে দেখাচ্ছে 15। মোটামুটি একে আমি অ্যাভারেজ বলতে পারি। আরেকটা জিনিস দেখার ছিল সেটা হচ্ছে রিটার্ন অন ইকুইটি। এই নিয়ে ডিটেলস বলেছি, মেম্বারশিপ দেখতে পারেন। এখানে এইগুলো বলতে গেলে আর এই বিষয়টা নিয়ে কথা বলা যাবে না। সেখানে রিটার্ন অন ইকুইটি রয়েছে 12%-এর কাছে। এগুলো কিন্তু বেশি নয়, এগুলো কম। সুতরাং এটা একটু দেখতে হবে ব্যাপারগুলো। আরেকটা কথা আমার বলার রয়েছে এখানে, সেটা হচ্ছে ডেট টু ইকুইটি রেশিও। এটা কী ব্যাপার, কতটা বেশি হলে কম হলে কী হয়, সবই মেম্বারে দেখতে 59 টাকা মেম্বারশিপ পার মান্থ, ইচ্ছা করে দেখতে পারেন। এখানে আরও ভবিষ্যতে আরও বাড়বে, আস্তে আস্তে আমার ভিডিওগুলো আরও বাড়বে। পেন ড্রাইভ মধ্যে অফলাইন অনলাইনে প্রচুর ভিডিও একসঙ্গে নিয়ে রেখেছি, টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল। সে পেন ড্রাইভের সুবিধাটা হচ্ছে অফলাইন, মানে নেট ছাড়াও বাড়িতে বসে আপনার মোবাইলে কিংবা ল্যাপটপে কম্পিউটারে নিজে পেন ড্রাইভ খুঁজে দেখতে পারেন। সেটা আলাদা ব্যাপার। আমি 1600 টাকা চার্জ রেখেছি, 600 টাকারও বেশি এখন তো পেন ড্রাইভের দাম হয়ে গেছে 800 টাকার কাছে। আর ফিজ হিসেবে 800 টাকা, 850 টাকার মতো, প্লাস যা পুরোটা ফ্রি আপনার পাঠানো হচ্ছে 100 টাকার মতো। আচ্ছা, ডেট টু ইকুইটি রেশিও রয়েছে যেটা, সেটাও খুব ইন্টারেস্টিং রয়েছে। 0.78 হচ্ছে ডেট টু ইকুইটি রেশিও। এটা খুব ভালো সিচুয়েশন, খারাপ নয় এইটুকু বলতে পারি। আর একটা খারাপ জিনিস লেগেছে সেটা হচ্ছে প্রাইস টু আর্নিং গ্রোথ। এইখানেই ধরা পড়ে যাচ্ছে যে 82.5 হচ্ছে প্রাইস টু আর্নিং গ্রোথ। এটা নিয়েও বলেছি, মেম্বারশিপ দেখতে পান, সেখানে বলেছি, এখানে আর কিছু বলছি না, একই জিনিস। এই হলো আমাদের ফান্ডামেন্টাল দেখিয়ে দিল কোম্পানিটা কোথায় দাঁড়িয়ে আছে। এবারে আসছি ম্যানেজমেন্ট, যেটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। ম্যানেজমেন্টের কথা বললে সবচেয়ে বড় মজার জিনিস বোঝা যায়, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট কি মনে করছে কোম্পানি সম্পর্কে। ম্যানেজমেন্ট কিন্তু কোম্পানিটাকে খুব বুলিশভাবে কথাবার্তা বলছে। ম্যানেজমেন্টের বেশ কয়েকটা পয়েন্ট আমি তুলে ধরছি, যেরকম ম্যানেজমেন্ট 10টা ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক পলিসি গ্রহণ করেছে। এই স্ট্র্যাটেজিক পলিসিগুলো কোম্পানিটাকে ভবিষ্যতে আগামী ফাইন্যান্সিয়াল 2027-এ একটা বড় জায়গায় নিয়ে যাবে বলে বলছে। ওদের যে বক্তব্য রাখছে আমাদের জোসেফ স্যার, উনি বলেছেন যে আমরা জেনারেটিভ এআইয়ের উপরে আমরা ফল পেয়েছি। 10টা ইম্পর্টেন্ট ইনফরমেশন ওরা যুক্ত করেছে, তার মধ্যে ক্লাউড মাইগ্রেশনের উপরে বেশ কিছু কোম্পানি ইন্টারেস্টেড যারা এআইটাকে ইমপ্লিমেন্টেশনে। সেকেন্ড লেভেলে কথা হয়েছে যারা, সেটা হচ্ছে আমেরিকার কয়েকটা কোম্পানির সঙ্গে কথা হয়েছে, ইউএসএর কয়েকটা কোম্পানি, যে কোম্পানিগুলো এদের জেনারেটিভ এআইয়ের উপরে লজিস্টিক্স এবং এডুটেক এই দুটোকে নিয়ে কাজ করে। আচ্ছা, বিজনেসটা একটু আগে বলে নেওয়াটা বেশি জরুরি মনে হয়, তাহলে এই ব্যাপারটা কেন বলছি সেটা বোঝা যায়। এদের 5টা বিষয় এরা কিন্তু মেইনলি কাজ করছে। সবচেয়ে বড় ডিজিটাল, মানে প্রোডাক্ট ডিজিটাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর কাজ করে। 78% মোটামুটি বিজনেসটা দাঁড়িয়ে রয়েছে কিন্তু এর ওপরে। সেকেন্ড যেটা কাজ করছে, ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্টের উপর কাজ করছে এটা বেশ। আর তৃতীয় ব্যাপার হচ্ছে জেনারেটিভ এআই, 4% মাত্র কাজ হচ্ছে জেনারেটিভ এআইয়ের উপর। এবার যদি খুব শর্টে বলি, এআই সলিউশন তৈরি করা,
কোনো কোম্পানির ক্ষেত্রে এআই দিয়ে ইমপ্লিমেন্টেশন তৈরি করা। সেকেন্ড ওয়ান যেটা আমি বললাম সাইবার সিকিউরিটি সিস্টেমটা দেখা। 3 নাম্বার হচ্ছে স্যাস সিস্টেমের ওপরে এরা কিছু কাজ করছে, স্যাস ইঞ্জিনিয়ারিং। এখন এগুলো বলা জায়গা নেই, অন্য সময় যদি ইন্টারেস্ট থাকে স্যাস লিখতে পারেন। স্যাসের ওপরে ব্যাপার আছে, সাস আর প্যাস বলে দুটো ব্যাপার রয়েছে, এর ওপরে সফটওয়্যার কাজ হয়। এটা ইন্টারেস্টিং ব্যাপার। এবং এগুলো কি হয়, এগুলো আলটিমেটলি লং রানে গিয়ে প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিংয়ের কাজে লাগে। একই এআই ম্যানেজমেন্ট এখানে খুব পজিটিভ কিছু পয়েন্ট বলেছে। প্রথম হচ্ছে 10% গ্রোথ রেট ওরা যেটা রেখেছিল ওটাকে 12.5% করে দিল। এই জাস্ট কিছুদিন আগে ওরা একটা বিবৃতি দেয়, সেখানে বিবৃতি দুজন দিয়েছেন, মানে অশোক সুতা স্যারজি দিয়েছেন। অশোক সুতা স্যারজি যে পয়েন্টটা বলেছে, আমি খুব শর্টে দুটো পয়েন্ট শুধু বলে দেবো। উনি চেয়ারম্যান এবং চিফ মেন্টর। উনি বলছেন এআই ফার্স্ট বলে ওরা একটা এমব্লেম তৈরি আছে। এআই ফার্স্টের ওপরে ওরা বলছে যে দুরন্ত কাজ করছে এআই ফার্স্ট। আমাদের প্রচুর জায়গায় সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করিয়েছি এবং এদের যে ডেলিভারিটা রয়েছে, ডেলিভারি মেজারেবল, মানে আমি প্রোডাক্টটা ডেলিভার করলাম, তার বদলে আমি সেটা সাকসেসফুল কতটা হলো সেটাকে ওরা খুব মানে অ্যাপ্রিসিয়েট করছে, যে ক্লায়েন্টরা খুব অ্যাপ্রিসিয়েট করেছে, এটা বলেছে ওনারা। সেকেন্ড ওয়ান আমাদের যেটাকে বলছি জোসেফ স্যার যিনি বলেছেন, উনি বলছেন সিইও, উনি বলছে আমরা 4টে পয়েন্টে কাজ করেছি। হেলথ কেয়ারের উপর এআই ইমপ্লিমেন্ট করিয়েছি, হাইটেকের ওপর করেছি এবং মানে বেশ কয়েকটি জায়গায় রোবাস্ট অ্যাডপশন করেছি আমরা জেনারেটিভ এআইকে। জেনারেটিভ এআই মানে ছোট করে যদি বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাট জিপিটির মতো। তাহলে এইবারে আমি চলে আসছি খুব ফাইনাল জায়গাতে, লাস্ট কনক্লুশনের জায়গা। সেখানে হচ্ছে এই মুহূর্ত থেকে কোম্পানিটা ভবিষ্যৎ কী রয়েছে। কোম্পানি খুব রিস্কি জায়গা রয়েছে, কম্পিটিশন প্রচুর হচ্ছে, টিসিএস, ইনফোসিস, এইচসিএল টেকনোলজির কম্পিটিশন রয়েছে, সেটা একটা ব্যাপার। এআই ইমপ্লিমেন্টেশন যতক্ষণ পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। এবং আরেকটা খুব ইন্টারেস্টিং কথা, সেটা বলছে যে গ্রোথ ট্র্যাজেক্টরি যতই আমরা ওনারা পজিটিভ রাখুন না কেন, যতক্ষণ পর্যন্ত সেটা কাজে না ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে না। ইউএসএ একটা রিসেশনের একটা প্রবলেম চলছে, এটা ইমপ্লিমেন্টেশন দরকার আছে, তবে বোঝাতে পারা যাবে। স্মল সাইজ থাকার জন্য ভ্যালুয়েশনে একটা প্রবলেম আসছে। এবং আরেকটা ঘটনা, এখনও এই মুহূর্তে আমরা দেখছি ভ্যালুয়েশন ঠিকঠাক জায়গায় নেই। সুতরাং এখনই এভাবে কোম্পানিটার ক্ষেত্রে ফাইনাল কনক্লুশন আসা যায় না যে কোম্পানিটা কালকে সকাল দৌড়তে পারবে। এবার আসছি বাইং রেঞ্জের ক্ষেত্রে। 300 নিচে হচ্ছে মোস্ট লুক্রেটিভ সিচুয়েশন। 340 বাউন্ডারিতে অ্যাভারেজ করা যেতে পারে, কিন্তু কখনো কোনো মতে 340-এর বেশিতে কেনার কথা ব্যাপারই নয়। তাহলে এখন এই পরিস্থিতিতে নতুনদের কোনো কেনার অ্যাডভাইস নয়, পুরোনোদের হোল্ড করার অ্যাডভাইস রয়েছে। অ্যাকুমুলেশন জায়গাটা কিন্তু 300-র কাছে এলে তবেই নেওয়া যেতে পারে।